আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 এবং 28 বর্ষের শিক্ষার্থীবৃন্দ। তোমাদের হচ্ছে একটা সাবজেক্ট আছে, নাম হচ্ছে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এই সাবজেক্টটা অনেকের কাছে একটু কঠিন মনে হয়, আর যারা 28 বর্ষের আছো তোমাদের কাছে একেবারে নতুন মনে হবে। কারণ হচ্ছে তোমরা এসএসসি তে তার আগে ক্লাস 7 8 যে আইসিটি পড়ে আসছো, ওই আইসিটি এবং ইন্টারের আইসিটি কিন্তু সম্পূর্ণ একটা আলাদা বিষয়। সেখানে আইসিটির শুধু আমরা একটা বেসিক ধারণা পাইছিলাম যে আইসিটি কোথায় ব্যবহৃত হয়, কোন কোন কাজে লাগে, আইসিটি আমাদের বাহ্যিক জীবনে কি কি উপকারে আসে। কিন্তু ইন্টারের আইসিটিটা হচ্ছে সম্পূর্ণ একটু ভিন্নধর্মী। অর্থাৎ এখানে আমরা দেখব আইসিটি দিয়ে আমরা আমাদের একটা ফোন ডিভাইস, একটা ফ্যান, একটা এসি, একটা বাতি আসলে কি কিভাবে কাজ করে, অথবা আমাদের হাতে যে ক্যালকুলেটর থাকে ওই ক্যালকুলেটরের ভিতরে যে যোগ বিয়োগ গুণ ভাগ কাজগুলো করে থাকি, এই কাজগুলো আসলে কিভাবে হয়। এবং আমাদের হাতে যে একটা ফোন, আমরা জানি এই ফোনটা পরিচালনার জন্য ফোনে অসংখ্য অ্যাপস থাকে। এই প্রত্যেকটা অ্যাপস আসলে কিভাবে তৈরি করা হয়, এই বিষয়গুলো হচ্ছে ইন্টারের অর্থাৎ এইচএসসি আইসিটি এর মেইন প্রতিপাদ্য বিষয় বা মেইন অংশ। তো আমরা আজকে আইসিটিটা বোঝার জন্য আজকের ভিডিওতে একটা যোগ শিখাবো, অর্থাৎ আইসিটি তে কিভাবে যোগ করা হয়। এটা মূলত আইসিটির যোগ না, আমরা যদিও এটাকে বিভিন্নভাবে উপস্থাপন করে থাকি যে আইসিটি তে যোগ বা সংখ্যা পদ্ধতির যোগ। এটা মূলত হচ্ছে আমরা ছোটবেলা থেকে অর্থাৎ ক্লাস 1 2 3 থেকে যে যোগ করে আসছি এবং 9 10 যে যোগ করেছি এবং ইন্টারে যে যোগ করব, ওই সকল যোগে কিন্তু আইসিটির এই যোগের মতো, অর্থাৎ আমরা যত যোগ করি না কেন সকল যোগের মেইন থিম কিন্তু একটাই। অর্থাৎ আজকে আমরা দেখব আসলে যোগ করার মেইন থিমটা কি। যদি তোমাদের কাছে কঠিন মনে হয় তাহলে আশা করি আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের আইসিটি সম্পর্কে একটা নতুন ধারণা হবে যে আইসিটি আসলে কঠিন নয়, তবে আইসিটি কে কঠিন ভাবে উপস্থাপন করা হয়। যদি আইসিটি কে সহজভাবে উপস্থাপন করা যায় তাহলে আইসিটি আসলেই সহজ। তো আজকে আমরা দেখবো হচ্ছে আইসিটি সংখ্যা পদ্ধতির যোগ, অথবা আমরা মূলত যে যোগ করে থাকি এই যোগগুলা কিভাবে করা হয়। তো দেখো আমরা হচ্ছে যোগ দেখব। এখন এই যোগ করার সময় আমরা প্রথমে একটা যোগ দেখে নেই যে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির যোগ। আমরা এই দুইটা সংখ্যাকে একটু যোগ করে দেখব। দেখো আমরা ছোটবেলা থেকেই যেই যোগগুলা করে আসছি বা তোমরা যেই যোগগুলা শিখে আসছো, ওই যোগটাই কিন্তু আমাদের ইন্টারের আইসিটির যোগ। কিন্তু আমাদের আগে যে থিমটা আমরা মাথায় রেখে যোগটা করতাম, ওই থিমটা থেকে বের হয়ে নতুন একটা থিমে করতে হবে, যেটি হচ্ছে মূলত যোগের মেইন থিম। দেখো আমরা যে যোগটা করি, এই যোগটা আমরা কি করি, 7 আর 6 13 হয়। 13 হয়, আমরা 13 থেকে কত বসাই, 3 বসাই। এখন এখানে প্রশ্ন হচ্ছে আমরা 13 থেকে 3 কেন বসাই, 1 কেন হাতে রাখি। এই কোশ্চেনটার অ্যান্সারটা যদি আমরা বুঝতে পারি এবং অনুধাবন করতে পারি যে আসলে 13 থেকে আমরা 3 কেন বসাই, 1 কেন হাতে ক্যারি করি, এটা বুঝতে পারলেই সংখ্যা পদ্ধতির অর্থাৎ যত যোগ আছে পৃথিবীতে সকল যোগই করা যাবে। আমরা বলি 1 এ 1 এ 10 হয়, 7 আর 1 এ 10 হয়, 77 আর 1 এ 100 হয়। এই সব কিন্তু আসলে এই একটা নিয়মের মধ্যে অন্তর্নিহিত। তো আমরা একটু দেখে নিই আসলে এইটা কেন হয়, অর্থাৎ 13 থেকে আমরা 3 কেন বসাই এবং 1 কেন হাতে থাকে। আমরা একটু দেখে নিই আসলে এখানে হচ্ছেটা কি। দেখো আমাদের এখানে এই যে দুইটা সংখ্যা 8725 এবং 3256, এই দুইটা সংখ্যা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই এই অঙ্কগুলা দিয়ে সংখ্যা তৈরি করি, যে অঙ্কগুলা হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। আমরা ইতোমধ্যে যত সংখ্যা দেখছি, যত সংখ্যা লিখছি, প্রত্যেকটা সংখ্যায় কিন্তু 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক দিয়ে লিখে থাকি। এখন আসি যে এই 10টা অঙ্ক দিয়ে লিখি, এর সাথে যোগের কি সম্পর্ক। দেখো সংখ্যা পদ্ধতি রূপান্তর আছে আমাদের বাংলা ইংরেজির, যেমন একটা গ্রামার আছে, সংখ্যা পদ্ধতি এটাও কিন্তু একটা ভাষার মতোই। এই ভাষার একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে। সেটা নিয়ম হচ্ছে কোন সংখ্যা পদ্ধতি দিয়ে আমরা যখন কোনো কাজ করব, ওই কাজে সংখ্যা পদ্ধতির ভিত্তি থাকবে, ওই ভিত্তির কোনো না কোনো উপস্থাপন বা কোনো না কোনো কাজ থাকতে হবে। এখন আসলে ভিত্তিটাকে, ভিত্তি হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকেই বলা হয় হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। এখন আমরা দেখি এই যে এই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত মোট অঙ্ক হচ্ছে 10টা। সুতরাং এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত, 10। এখন আমরা দেখব এই যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 10, এই ভিত্তিটা এই যোগে কিভাবে কাজ করতেছে বা কিভাবে ভূমিকা রাখতেছে।
এটা যদি বুঝতে পারো তাহলেই হচ্ছে আসলে আমাদের যত যোগের সমস্যা আছে সকল সমস্যাগুলোই বুঝতে পারবো। তো আমরা দেখি এখানে 10 কিভাবে কাজ করে। আসলে দেখো এই যে 7 এবং 6, 7 এবং 6 যোগ করলে হয় কত? 13 হয়। এখন এখানে এই যে 13 হয়েছে, এই 13 কে সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা যদি এটাকে 10 দিয়ে ভাগ করি, একবার ভাগ যাবে এবং ভাগশেষ থাকবে হচ্ছে 3। এই যে ভাগশেষ 3 থাকে এটাকে বলা হয় সাম, এবং এই যে ভাগফল 1 থাকে এটাকে বলা হয় হচ্ছে ক্যারি। এখন আমরা যখন যোগ করব তখন নিয়ম হচ্ছে যেটা ভাগশেষ থাকবে এইটাকে আমাদের এখানে বসাইতে হয়, এবং যেটা ভাগফল থাকে তাকে ক্যারি হিসেবে বহন করতে হয়, যেটা পরবর্তী অঙ্কের সাথে যোগ করতে হয়। দেখো এই বিষয়টা যদি বুঝে থাকো তাহলে কিন্তু যত যোগ আছে সকল যোগে তোমরা অবশ্যই করতে পারবে। আমি আরেকটু ক্লিয়ার করতেছি, সেটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। আমরা কিভাবে বলবো 10? এখানে বলা আছে সংখ্যাটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, এবং এখানে দেখো ভিত্তি দেওয়া আছে 10। তো যেহেতু ভিত্তি 10 সুতরাং এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। আমরা যোগ করার সময় অবশ্যই ডেসিমেলের ভিত্তি 10 দিয়ে কোনো কাজ করব। এখন 7 আর 6 যোগ করলে হয় কত? 13 হয়। আমরা 13 কে 10 দিয়ে ভাগ করব, ভাগ করলে একবার ভাগ যাবে, ভাগশেষ 3 থাকবে। এখন আমরা এই ভাগশেষটাকে এখানে বসাবো, 1 হাতে থাকবে, এই 1 কে আমরা পরবর্তী অঙ্কের সাথে যোগ করে দিব। তাহলে দেখো 5 আর 1 6 আর 2 হচ্ছে 7। এখন আমরা এই 7 কে যদি 10 দিয়ে ভাগ করি, ভাগ যাবে হচ্ছে 0 বার এবং ভাগশেষ থাকবে 7। সো আমরা এই 7টাকে এখানে বসিয়ে দিব। এখন এই যে আমরা যোগ করার সময় যেটা ছোটবেলা থেকে শিখে আসছি যে যদি 10 এর চেয়েও ছোট হয় তাহলে সেটা বসিয়ে দিতে হয়। মূলত কথাটা 10 এর চেয়েও ছোট নয়, কথাটা হচ্ছে যদি ভিত্তির চেয়েও ছোট হয় তখন যোগফলটাকে এখানে বসিয়ে দিতে হয় এবং হাতে কোনো কিছু থাকে না, অর্থাৎ শূন্য থাকে। দেখো এইটা ভিত্তির চেয়েও ছোট, ভিত্তির চেয়েও ছোট কোনো সংখ্যাকে ভিত্তি দিয়ে ভাগ করা যায় না, এজন্য 0 বার ভাগ যাবে, ভাগশেষ 7 থাকবে। হাতে কিছু থাকলো না, 7 আর 2 9, যেহেতু ভিত্তির চেয়েও ছোট আমরা 9 বসিয়ে দিব। 8 আর 3 হয় 11। এখন আমরা 11 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগ যাবে হচ্ছে একবার এবং ভাগশেষ থাকবে হচ্ছে 1। এখন আমরা এই 1টাকে এখানে বসাবো, অবশেষে হাতে এই একটা 1 থাকবে, এই 1টাকেও আমরা পিছনে বসিয়ে দিব। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা আরো কিছু উদাহরণ দেখব, তাহলে আরো স্পষ্ট হবে যে আসলে কিভাবে আমরা যোগ করে থাকি। দেখো আমরা এখন ডেসিমেল সংখ্যা পদ্ধতির আরো একটা যোগ দেখব, তাহলে বিষয়টা আরো একটু স্পষ্ট হবে। এখানে যোগটায় দশমিক সংখ্যা চিহ্ন আছে, অর্থাৎ ভগ্নাংশ যুক্ত সংখ্যা। সো কোনো সমস্যা নেই, একই নিয়ম। 4 আর 0 যোগ করলে হয় 4, যেহেতু ভিত্তির চেয়েও ছোট আমরা 4টা বসিয়ে দিব। 6 আর 5 যোগ করলে হয় 11, 11 কে 10 দিয়ে ভাগ করলে একবার ভাগ যাবে, ভাগশেষ থাকবে হচ্ছে 1। এই 1 কে আমরা এখানে বসিয়ে দিব, হাতে থাকবে হচ্ছে এই 1, এই 1 পিছনে আসবে, 5 আর 1 6 2 7। যেহেতু ভিত্তির চেয়েও ছোট আমরা 7 বসিয়ে দিব, হাতে কোনো কিছু কিন্তু থাকলো না। এখন দশমিকের জায়গায় দশমিকটা বসিয়ে দিব। এরপরে কাজ হচ্ছে 9 4 হয় কত? 13 হয়। 13 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, ভাগশেষ থাকবে হচ্ছে 3, হাতে থাকবে 1, ওই 1 পিছনে আসবে। 9 আর 1 10, 10 আর 7 হচ্ছে 17। 17 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে ভাগ করলে ভাগ যাবে হচ্ছে একবার এবং ভাগশেষ থাকবে হচ্ছে 7। আমরা এখানে 7 বসিয়ে দিব, হাতে থাকবে হচ্ছে 1, ওই 1 পিছনে আসবে, 3 আর 1 হয়ে যাবে 4। সো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এই যোগটা বুঝেছো যে আমরা কিভাবে করতেছি। এখন আমরা অন্য সংখ্যা পদ্ধতিতে আসব। দেখো আমরা যেই সংখ্যা পদ্ধতিগুলো দেখছিলাম ওই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, কিন্তু আমরা এখন দেখব অক্টাল সংখ্যা পদ্ধতি। দেখো আমরা যদি অক্টাল এবং ডেসিমেলের মধ্যে একটু পার্থক্য খুঁজতে আসি, যে এখানে পার্থক্যটা কি, সেটা হচ্ছে ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10, অর্থাৎ এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক আছে। এবার আসো অক্টালের ভিত্তি হচ্ছে 8, অর্থাৎ এখানে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত এই 8টা অঙ্ক আছে। তাহলে আমরা এই অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে যখন যোগ করব তখন মনে রাখতে হবে ওই যে 10 দিয়ে যে ভাগ করলাম ওই ভাগের কাজটা এখন করতে হবে 8 দিয়ে, কারণ হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 8। এবার দেখো আমরা কিভাবে কাজটা করি। 6 আর 5 যোগ করলে কত হবে? 11 হবে। 11 কে আমরা কত দিয়ে ভাগ করব বলো তো? যেহেতু সংখ্যাটা হচ্ছে অক্টাল, ভিত্তি 8 দেওয়া আছে, এজন্য আমরা অক্টালের ভিত্তি 8 দিয়ে ভাগ করব।
যদি 8 দিয়ে ভাগ করি, ভাগ যাবে হচ্ছে কতবার? একবার ভাগ যাবে। ভাগশেষ কত থাকবে? 3 থাকবে। এখন আমরা এই 3 কে এখানে বসাবো। ওকে, হাতে থাকবে কত? 1। এই 1 পিছনে আসবে, 5 আর 1 6, 6 আর 7 হচ্ছে 13। তাহলে আমরা এখন 13 কে যদি 8 দিয়ে ভাগ করি, ভাগ যাবে হচ্ছে একবার, ভাগশেষ থাকবে হচ্ছে 5, কারণ 8 5 13। তাহলে আমরা এখানে কত বসাবো? 5 বসাবো। হাতে থাকবে কত? 1 হাতে থাকবে, ওই 1 পিছনে আসবে, যেহেতু নিচে নাই এটাকে আমরা শূন্য ধরলাম, তাহলে 5 আর 1 হয়ে যাবে 6। তাহলে দেখো 6 কে যদি আমরা ভিত্তি 8 দিয়ে ভাগ করি, ভাগ কিন্তু শূন্য বাদ যাবে, অর্থাৎ ভাগশেষ এই 6 থাকবে। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার। দেখো বিষয়টা কিন্তু খুবই সহজ, কঠিন কিছু না। আমরা অক্টালে যোগ করতেছি, যোগ করার সময় 8 দিয়ে ভাগ করব। যখন ডেসিমেলে যোগ করতেছি তখন 10 দিয়ে ভাগ করব। বিষয়টা কিন্তু এইটাই। ভাগ করে ভাগশেষটাকে এখানে বসাবো, ভাগফলটাকে হাতে ক্যারে হিসেবে রাখবো, সেটা পিছনের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। এরপরে দেখো আমরা যদি আরো একটা উদাহরণ দেখার চেষ্টা করি অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তো দেখো এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব। দেখো 5 আর 2 যোগ করলে কত হয়? 7। যেহেতু ভিত্তির চেয়েও ছোট, আমরা বসিয়ে দিব। দশমিকের জায়গায় দশমিক থাকবে, যেহেতু ভিত্তির চেয়েও ছোট ছিল, হাতে কিন্তু আর কোনো কিছু নাই, অর্থাৎ শূন্য আছে। 7 আর 1 8। 8 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, ভাগ যাবে হচ্ছে একবার, ভাগশেষ থাকবে 0। সো আমাদের এখানে কত বসবে? এই শূন্যটা বসবে, এবং হাতে থাকবে কত? 1। ওই 1 পিছনে আসবে। 6 আর 1 7, 7 আর 4 কত হয়? 11। 11 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, ভাগ যাবে হচ্ছে একবার, এবং ভাগশেষ থাকবে 3। সো আমরা এখানে বসাবো হচ্ছে 3 বসাবো। হাতে থাকবে এখানে যে 1 ছিল, এই একটা হচ্ছে আমাদের হাতে থাকবে, এটাকে আমরা পিছনে নিয়ে আসবো। 2 আর 1 3 হবে, 6 আর 3 হয় কত? 9। 9 কে এখন আমরা হচ্ছে 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে একবার ভাগ যাবে, ভাগশেষ 1 থাকবে। এই একটা আমরা এখানে বসাবো, এবং ভাগশেষ যে 1, এই 1 কে পিছনে নিয়ে আসবো। 7 আর 1 হয়ে যাবে 8। 8 আর হচ্ছে 5 13। 13 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, ভাগ যাবে হচ্ছে একবার, এবং ভাগশেষ থাকবে হচ্ছে 5। সো আমরা এখানে 5 বসাবো। অবশেষে যে ভাগফল 1 ছিল, ওই 1টাকেও আমরা পিছনে বসিয়ে দিব। সো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো ম্যাথটা কিন্তু খুব কঠিন নয়। আরেকবার যদি আমি রিপিট করি, 5 2 7, ভিত্তির চেয়েও ছোট, এজন্য বসিয়ে দিলাম। হাতে কিছু থাকলো না, 7 আর 1 8, 8 দিয়ে ভাগ করলে একবার ভাগ যাবে, ভাগশেষ 0 থাকবে, ওই 0 আমরা এখানে বসাইলাম। যেহেতু ভাগফল 1, এজন্য ওই 1 পিছনে আসবে। 6 আর 1 7, 7 6 হচ্ছে কত? 11। 11 কে আমরা যখন 8 দিয়ে ভাগ করব, ভাগফল হবে 3 1, এবং ভাগশেষ হবে 3। এই 3 আমরা বসিয়ে দিলাম। ভাগফল হচ্ছে 1, এটা পিছনে আসবে। 2 আর 1 3, 6 3 9। 9 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, ভাগ যাবে একবার, ভাগশেষ থাকবে 1, ভাগফল হবে 1। সো 1 বসলো, হাতে থাকবে 1। 7 আর 1 8, 8 5 13। 13 কে আমরা 8 দিয়ে ভাগ করলে ভাগ যাবে হচ্ছে একবার, এবং ভাগশেষ থাকবে 5। সো প্রথমে আমরা 5 বসাবো, অবশেষে হাতে যে 1 থাকবে, ওই 1টাকেও আমরা এখানে বসিয়ে দিব। এবার আসো একই পদ্ধতিতে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ দেখব। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 16। তো ভিত্তি যখন 16 হয়, অঙ্ক হবে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, এরপরে 10 11 12 13 14 15। অর্থাৎ আমরা এখানে লিখবো হচ্ছে এ বি সি ডি ই এবং এফ। ওকে, ই এবং এফ। তাহলে 0 থেকে 9 পর্যন্ত 10টা, এবং এ থেকে এফ পর্যন্ত 6টা, মোট হচ্ছে 16টা। ভিত্তি হচ্ছে কত? 16। তাহলে আমরা যোগ করার সময় কত দিয়ে ভাগ করব? এখানে 16 দিয়ে ভাগ করব। এবার দেখো আমরা কিভাবে যোগ করি। দেখো ডি এর মান কত? আমরা এই যে এখানে দেখে আসছি 10 11 12 13। তাহলে ডি এর মান হচ্ছে কত? 13। 13 সাথে যদি 9 যোগ করা হয়, 9 আর 13 কত হবে? 22। 9 আর 13 হচ্ছে 22। 22 কে আমরা ভাগ করব কত দিয়ে? ভিত্তি 16 দিয়ে। ভাগ করলে হচ্ছে একবার ভাগ যাবে, এবং ভাগশেষ থাকবে হচ্ছে কত? 6। সো আমরা এখানে বসাবো 6। হাতে থাকবে কত? এই 1। এই 1 পিছনে আসবে। 7 আর 1 8, বি এর মান হচ্ছে 11। 11 আর 8 হচ্ছে 19। 19 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, একবার ভাগ যাবে, এবং ভাগশেষ থাকবে হচ্ছে 3। সো আমরা 3 এখানে বসাবো। হাতে থাকবে 1। এই 1 পিছনে আসবে। এর মান 10, আর 1 হচ্ছে 11। 11 যেহেতু ভিত্তির চেয়েও ছোট, অর্থাৎ 16 অপেক্ষা ছোট, এজন্য আমরা এখানে 11ই বসাবো। কিন্তু আমাদের এখানে 11 বসানো যাবে না, বসাইতে হবে বি।
কারণ আমরা যে 11 বসাইতেছি এটা কিন্তু ভিত্তির সাথে কম্পেয়ার করে হেক্সাতে বসাচ্ছি। সো এটা হয়ে যাবে কত বি। সো অ্যান্সারটা হবে B36। ওকে, এখন আমরা আরো একটা যোগ দেখব। দেখো এই যোগটা যদি আমরা দেখি, ডি এর মান হচ্ছে 13 আর 3, 13 আর 3 হচ্ছে কত 16, 16 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, ভাগ যাবে হচ্ছে কতবার, একবার ভাগ যাবে, এবং ভাগশেষ থাকবে কত 0। তো আমরা এখানে 0 বসাবো, হাতে থাকবে কত 1, ওই 1 পিছনে আসবে। 8 আর 1 9, সি এর মান হচ্ছে কত 12। তো 9 এবং 12 কত হবে, 9 এবং 12 হবে 21, 21 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, একবার ভাগ যাবে এবং ভাগশেষ থাকবে 5। সো আমরা এখানে বসাবো 5, হাতে থাকবে 1, এই 1টা পিছনে চলে আসবে। বি এর মান হচ্ছে কত 11, 11 আর 1 হচ্ছে 12, এফ এর মান হচ্ছে 15, 12 আর হচ্ছে 15 হয়ে যাবে হচ্ছে কত 27, 12 এবং 15 হবে কত 27, 27 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, ভাগ যাবে হচ্ছে একবার এবং ভাগশেষ থাকবে হচ্ছে 11। সো আমাদের এখানে বসবে কত 11 বসবে, কিন্তু 11 তো বসানোর কোনো সুযোগ নাই, বসাইতে হবে বি। সো আমরা এখানে বসাবো হচ্ছে বি এবং হাতে থাকবে এই 1, এই 1 কে আমরা পিছনে নিয়ে আসব। এর মান হচ্ছে কত 10 আর 1 11, বি এর মান 11। সো 11 এবং 11 হয়ে গেল কত 22, 22 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, একবার ভাগ করা যাবে এবং ভাগশেষ থাকবে 6। সো আমরা এখানে বসাবো 6, হাতে থাকবে 1, এই একটাকেও আমরা পিছনে বসিয়ে দিব। সো এই কিন্তু অ্যান্সার। দেখো আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। ডি এর মান 13 আর 3, 13 আর 3 হচ্ছে কত 16, 16 কে আমরা 16 দিয়ে ভাগ করলাম, একবার ভাগ যাবে, ভাগশেষ 0 থাকবে, 0 বসিয়ে দিলাম, হাতে 1 থাকবে। 8 আর 1 9, সি এর মান 12, 12 আর 9 হচ্ছে কত 21, 21 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, একবার ভাগ যাবে, ভাগশেষ 5 থাকবে, আমরা ভাগশেষ 5 বসাবো, হাতে থাকবে 1, ওই 1 পিছনে আসবে। বি এর মান 11 আর 1 হচ্ছে 12, এফ এর মান হচ্ছে 15, 12 এবং 15 হবে 27, 16 দিয়ে একবার ভাগ যাবে, ভাগশেষ থাকবে 11, 11 না বসিয়ে আমরা কত বসাবো, বি বসাবো, কারণ হচ্ছে 11 বসাইলে সেটা সংখ্যার মতো হয়ে যাবে, আমরা বি বসাইলাম। এরপরে 1 হাতে থাকবে, 1 পিছনে আসবে, এর মান 10 আর 1 11, বি এর মান 11, 11 এবং 11 হবে 22, 22 কে যদি 16 দিয়ে ভাগ করা হয়, একবার ভাগ যাবে, ভাগশেষ 6 থাকবে। সো আমরা 6 বসাবো এবং অবশেষে যে ভাগফল 1 ছিল সেটাকে আমরা বসিয়ে দিব। সো আশা করি হেক্সাটাও আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ, যেটা পরীক্ষায় 100% শিওর আসবে একবারে শিওর আসবে। বাইনারি দেখো, বাইনারির ভিত্তি হচ্ছে 2, অর্থাৎ এখানে 0 এবং 1 এই দুইটা অঙ্কই শুধু ব্যবহার করা যাবে। আর একটু বলে রাখি, এই দুইটা অঙ্ককে বলা হয় বিট। বাইনারি সংখ্যা পদ্ধতির দুইটা অঙ্ক 0 এবং 1 কে বিটও বলা হয়, কারণ এই দুইটা অঙ্ক কম্পিউটার সহ যে কোনো ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত হয়। সো আমরা দেখি এখানে কাজটা কিভাবে হবে, যেহেতু ভিত্তি 2, ভাগ করতে হবে 2 দিয়ে। দেখো 1 এবং 1 যোগ করলে হয় 2, 2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগ যাবে একবার এবং ভাগশেষ থাকবে কত 0। সো আমরা এখানে 0 বসাবো, হাতে 1 থাকলো, এই 1 পিছনে আসবে, 1 1 2 আর 0 2, 2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সেম ভাবে ভাগশেষ থাকবে 0, ভাগফল হবে 1। আবার ওই 1 পিছনে আসবে, 1 1 2 হয়ে যাবে, 2 কে 2 দ্বারা ভাগ করলে একবার ভাগ যাবে, ভাগশেষ 0 থাকবে। পুনরায় হাতে যে 1 থাকবে, ওই 1 পিছনে আসবে, 1 1 2 আর 1 হচ্ছে 3। এখন যদি আমরা 3 কে 2 দিয়ে ভাগ করি, ভাগ যাবে হচ্ছে একবার এবং ভাগশেষ থাকবে 1। সো আমরা এখানে বসাবো হচ্ছে 1 এবং ভাগফল যে 1 ছিল এটা পিছনে আসবে, 1 1 হয়ে যাবে 2। সো 2 হইলে কত হয়, 0 বসে, হাতে 1 থাকবে, কিন্তু ওই 1 পিছনে আসবে, 1 1 2 হবে, 0 বসবে, অবশেষে যে হাতে 1 থাকবে, ওই একটাকেও আমরা পিছনে বসিয়ে দিব। দেখো খুবই সহজ, কিন্তু কঠিন না। তারপরে যদি কারো একটু কোশ্চেন থাকে বা মনের ভিতরে একটু উদ্গার থাকে, আরো একবার দেখো, দেখবা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা আরো একটা যোগ দেখি। দেখো এই যোগটা যদি আমরা করি, তাহলে আমরা যেটা পাবো, 1 আর 0 যোগ করলে 1 হয়, ভিত্তি চেয়েও ছোট বসিয়ে দিলাম, 1 আর 0 1, 1 এ 0 1, ভিত্তি চেয়েও ছোট, এর জন্য বসিয়ে দিয়েছি। 1 1 হয় 2, 2 হইলে কত বসে, আমরা একটু আগে দেখছিলাম 0 বসে, হাতে থাকে 1, 1 1 2 আর 1 3, 3 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1।
সো 1 বসবে, হাতে 1 থাকবে। 0 আর 1 এ যোগ করলে 1 হয়, 1 বসে গেল, হাতে আর কিছুই নাই। 1 1 এ 2, সো 0 বসবে, 1 1 এ 2, 0 বসবে, হাতে 1 থাকবে, ওই 1টাকেও আমরা এখানে বসিয়ে দিব। আশা করি বুঝতে পারছো, কঠিন না কিন্তু, খুবই সহজ। এই সেম ভাবে যদি আমরা দেখি, যেমন অক্টাল সংখ্যা পদ্ধতিতে, যদি আমরা 77 এর সাথে 1 যোগ করি, অক্টালের ভিত্তি কত? 8, তাহলে 7 আর 1 এ কত? 8। 8 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, একবার ভাগ যাবে এবং ভাগশেষ থাকবে 0। আমরা এখানে 0 বসাবো, হাতে থাকবে 1, ওই 7 আর 1 এ হবে 8, 8 কে 8 দ্বারা ভাগ করলে একবার যাবে, ভাগশেষ থাকবে 0, হাতে থাকবে 1। সো 77 এর সাথে 1 যোগ করলে কত হয়? 100 হয়। এটা কিন্তু পরীক্ষায় আসে যে 77 এর পরের সংখ্যা কত। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 77 এর পরের সংখ্যা কত? 100। সেম ভাবে কোশ্চেন আসে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যা কত, এটার সাথে 1 যোগ করে দেখো, হয়ে যাবে 200। ওকে, এখন আমরা দেখি এরপরে আর কি আছে। এখানে আরো একটা যোগ আছে, আমরা এটাও একটু দেখি। 1 এ 1 এ 2 হইলো, 0 বসবে, হাতে আছে 1, 1 এ আর 1 এ 2 হবে, 0 বসবে, হাতে আছে 1, 1 এর 1 বসে যাবে, হাতে আর কিছু থাকলো না, 1 এ আর 0 1 বসবে, 1 এ আর 0 1 বসবে। দেখো কঠিন না কিন্তু, খুবই সহজ। সো আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই ছিল, আমরা অন্য কোনো ভিডিওতে আরো দেখাবো। আর এইভাবে শিখার জন্য প্রতিটা আইসিটির প্রত্যেকটা টপিক সেম ভাবে যদি তুমি বুঝে বুঝে মেইন থিমটা বুঝে শিখতে পারো, একটা শিখেই ওই সম্পর্কিত যা আছে সবগুলো কিন্তু করতে পারবে। সো ফলো করো আমাদের পেজ এবং আমাদের কোচিং এ আসতে পারো, ক্লাস করে দেখতে পারো। আশা করি তোমার ভালো লাগবে এবং আমাদের সাথে থেকে তুমি একটা সুন্দর প্রস্তুতি নিতে পারবে আইসিটিতে। একবারে আমি যদি মিনিমামও বলি, সেটা হচ্ছে 95% মার্কস কিন্তু নিশ্চিত করে নিতে পারবে। সো সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।